একটা কলেজে পড়ুয়া মেয়ে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। তার পুলিশ মা যখন তাকে খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগে, তখন সন্দেহের তালিকায় অনেকেই ছিল। মেয়েটি নিজ থেকেই গায়েব হয়েছে নাকি তাকে কেউ গুম করে দিয়েছে, তারও কোনো হদিস ছিল না পুলিশের কাছে। সন্দেহের বশে একজনকে অ্যারেস্ট করা হয়, কিন্তু সেও কিছুদিনের মধ্যেই জামিনে বেরিয়ে আসে। তবে একজন মা তো আর হার মানতে পারে না। সে তার মেয়ের খোঁজ চালিয়ে যায়, আর সেই খোঁজের কারণেই তার সামনে ধীরে ধীরে ভয়ঙ্কর কিছু রহস্য ফাঁস হতে শুরু করে, যেগুলো কেউ কখনো কল্পনাও করতে পারবে না। কি এমন হয়েছিল মেয়েটার সাথে? কোথায় নিখোঁজ হলো সে? কোন কোন মিথ্যার বেড়াজালে আটকে গেল সে? সেটাই জানবো সদ্য মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ ক্রাইম থ্রিলার সিরিজ নিখোঁজ 2 এর গল্প থেকে, যার প্রত্যেকটা মুহূর্তেই রয়েছে শ্বাসরুদ্ধকর সাসপেন্স। মনে হবে এই হয়তো কেসটা সলভ হয়ে গেল, পরক্ষণে আবার গোলকধাঁধা সৃষ্টি হবে। তাহলে চলুন এখন কথা না বাড়িয়ে ওই গোলকধাঁধার রহস্যগুলো জেনে আসা যাক। গল্পের শুরুতেই আমরা ডিসিপি বৃন্দা বসুকে দেখতে পাই, যার 21 বছর বয়সের মেয়ে দিতি অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গেছে। মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, আদৌ বেঁচে আছে কিনা কেউ জানে না। মেয়ের খোঁজে বৃন্দা রাত দিন এক করে ফেলেছে, তবুও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। একদিন সে তার অ্যাসিস্ট্যান্ট শাহানার কাছে জিজ্ঞেস করে কেসের প্রোগ্রেস কি। শাহানা বলে খুব একটা ভালো না, কারণ সুইপার লোকটা বারবার কথা ঘুরিয়ে ঝামেলা পাকাচ্ছে। সেটা শুনে বৃন্দা বলে এই লোকটা বারবার আমাদের সামনে এক একটা পাজল দিচ্ছে, আর সেটা সলভ করতে না পেরে আমরা এলোমেলো হয়ে যাচ্ছি। এখন আমাদের একজনই সাহায্য করতে পারে। শাহানা অবাক হয়ে জিজ্ঞেস করে কে সেই লোক। বৃন্দা বলে অনন্ত চ্যাটার্জি। অনন্ত বৃন্দার মেন্টর, তাই তার হাত ধরেই বৃন্দার গোয়েন্দাগিরিটা শেখা। খুব শান্ত এবং বুদ্ধিমান লোক সে। এই ফিল্ডে তার অনেক সুনামও রয়েছে, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে সে চাকরি ছেড়ে সবার থেকে দূরে থাকতে শুরু করে। তো বৃন্দা তার সাথে দেখা করতে গেলে অনন্ত তার কাছে পুরো ঘটনা জানতে চায়। তখন বৃন্দা দিতির গায়েব হওয়া থেকে শুরু করে সব কিছু তাকে বলতে শুরু করে। দিতি ভয়েস টিভি নামের একটা চ্যানেলে চাকরি করত। সেদিন সে গায়েব হয়ে যায়। সেই রাতে তার বন্ধু বান্ধব এবং বস রমিতের সাথে একটা পার্টিতে গিয়েছিল। রমিত বিবাহিত হলেও দিতি তাকে মনে মনে অনেক বেশি পছন্দ করত। তবে শুধু দিতিই নয়, অনেক মেয়েরই ক্রাশ ছিল সে। তো পুলিশ যখন দিতির নিখোঁজ হওয়ার বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে, তখন তার আর রমিতের কিছু আপত্তিকর মেসেজ সামনে আসে, যেখানে টক্সিক রিলেশনশিপ নিয়ে কথা হচ্ছিল। পুলিশ মনে করে নিশ্চয়ই দিতি এবং রমিরের সম্পর্ক আছে, এবং তাদের সম্পর্কে কোনো ধরনের সমস্যা হয়েছে। সে কারণে লোকটা দিতিকে গুম করে দিয়েছে অথবা মেরে ফেলেছে। তাছাড়া সেই রাতে রমিতের গাড়ির ভেতরে এবং তার জামা কাপড়ে দিতির রক্ত পাওয়া গিয়েছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো দিতিকে কোথাও পাওয়া যায়নি। বিষয়টা জানার পর বৃন্দা তৎক্ষণাৎ রমিতকে অ্যারেস্ট করে। এরপর তার কাছে দিতির ব্যাপারে জানতে চায়, কিন্তু রমিত বলে সে দিতির ব্যাপারে কিছুই জানে না। সেই সাথে পুলিশ সে বাড়িটাও সার্চ করতে যায় যেখানে পার্টি হয়েছিল। পার্টিটা মূলত দিতির এক বন্ধু বিশালের ফার্ম হাউসে হয়েছিল। তবে সেখানকার সুইপার পুলিশ আসার আগেই সবকিছু পরিষ্কার করে ফেলেছে, তাই সেখানে গিয়ে বিশেষ কোনো লাভ হয়নি। সবকিছু শোনার পর অনন্ত বলে তুমি এখন যাও, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি, রাতে আমাকে ফোন করবে। বৃন্দা তার কথা মতো সেখান থেকে চলে আসে। এদিকে শাহানা চায় রমিতের ফ্যামিলির সাথে দেখা করার জন্য। শাহানাও একটা সময় ভয়েস টিভিতে চাকরি করত, তাই রমিত এবং তার পরিবারের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। রমিত অ্যারেস্ট হওয়াতে তার পুরো পরিবারকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। সেই সাথে তারা এখন খুব অসহায় অবস্থায় আছে। তাই রমিতের ওয়াইফ কথায় কথায় শাহানাকে একটা ছোটোখাটো চাকরি খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করে। তার মুখে এমন কথা শুনে শাহানা একটু অপ্রস্তুত হয়ে যায়, কারণ এত বড় পরিবারে বউয়ের মুখে ছোটোখাটো চাকরি করার কথাটা একদমই মানায় না। তবুও সে বলে তুমি চিন্তা করো না, আমি যতটা পারি তোমাকে সাহায্য করব। এই কথা বলে সে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে রমিত অসুস্থ হয়ে পড়ায় তাকে হসপিটালে ভর্তি করা হয়, এবং সেখানে জাহ্নবী এবং রমিত দুজনেই দুজনকে চিনত। তবে কখনোই তাদের দেখা হয়নি বা কথাও হয়নি। তাই সে হঠাৎ কেসটা লড়তে যাওয়ায় রমিত বেশ অবাক হয়ে যায়। সে বলে তোমার ফিস তো অনেক বেশি, সেটা আমি জানি, কিন্তু এত ফিস দিয়ে তোমাকে হায়ার করাটা এখন আমার পক্ষে সম্ভব না। তখন জাহ্নবী বলে ফিস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, অনেক বড় বড় পর্যায়ে আপনার বন্ধু আছে, তারা চায় আপনি দ্রুত জামিনে বের হয়ে আসুন, তারাই আমার ফিসের ব্যবস্থা করে দেবে। তবুও রমিত ওকালতনামায় সই করতে রাজি হয় না, তাই জাহ্নবী বাধ্য হয়ে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে বৃন্দা চায় তার এক্স হাজবেন্ড আকাশের সাথে দেখা করতে। বৃন্দার সাথে তার সম্পর্ক না থাকলেও দিতির সাথে তার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। একদিন দিতি তার বাবাকে জানিয়েছিল তার বন্ধু বিশাল এবং সুদীপ ড্রাগ অ্যাডিক্টেড। শুধু তাই নয়, দিতির বান্ধবী অহনার একটা ভয়েস মেসেজ থেকে আকাশ জানতে পেরেছে বিশাল অন্যদের ড্রিঙ্কসের ভেতরে ড্রাগস মেশায়। কথাটা শুনে বৃন্দা ভীষণ রেগে যায়, কারণ এটা একটা দণ্ডনীয় অপরাধ। সে বিষয়টা খতিয়ে দেখার জন্য দিতির বন্ধুদেরকে একটা বাড়ি ডেকে পাঠায়। সেখানে গিয়ে সে সুদীপ আর তার বন্ধু রায়ানকে সরাসরি জিজ্ঞেস করে তোমরা কি জানো পুলিশ রমিতের গাড়ি থেকে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পেয়েছে। সেটা শুনে সুদীপরা দুজনেই বেশ ঘাবড়ে যায়,
এমন সময় সুদীপের বড় ভাই জয়দীপ এসে বলে, পাওয়াটাই তো স্বাভাবিক। তাকে দেখে বৃন্দা একটু অবাক হয়, কারণ এর আগে তার সাথে জয়ের কখনোই পরিচয় হয়নি। জয় জানায় সে একজন উকিল। তো বৃন্দা যখন তাকে জিজ্ঞেস করে যে সুদীপের ফিঙ্গারপ্রিন্ট সেখানে পাওয়া স্বাভাবিক কেন, তখন সে বলে আসলে সেদিন সুদীপ আর রায়ান দিতির সঙ্গে রমিতের গাড়িতে গিয়েছিল এবং বাকিরা গিয়েছিল অন্য গাড়িতে। সে আরও জানায় সুদীপ আর দিতির রিলেশনশিপে ছিল, আর রমিতের কুনজর ছিল দিতির উপরে, তাই দিতি রমিতকে সহ্য করতে পারত না। জয়দেব আরও বলে, দিতি আমার বোনের মতো ছিল, ও আমাকে অনেক বেশি বিশ্বাস করত। নিশ্চয়ই ওই রমিত লোকটা দিতির সাথে ভয়ঙ্কর কিছু করেছে, আপনি প্লিজ ওকে ছাড়বেন না। বৃন্দা শুধু চুপচাপ তার কথা শুনতে থাকে, কিছুই বলে না। জয় তাকে ইনভেস্টিগেশনে সাহায্য করতে চায় যাতে দ্রুত দিতিকে খুঁজে বের করা যায়। বৃন্দা তবুও কিছু বলে না। তখন জয় হঠাৎ করে জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাম, পুলিশ কি আসলেই দিদির লাশটা খুঁজে পায়নি, নাকি আসামিকে ধরার জন্য লাশ গায়েব হওয়ার গুজব রটিয়েছে? বৃন্দা এটার উত্তর দিতেই যাবে, এরই মাঝে শাহানা, বিশাল আর অহনাকে নিয়ে সেখানে পৌঁছে যায়। বিশাল খুব বখাটে টাইপের ছেলে ছিল। সে আসা মাত্রই গালিগালাজ করতে শুরু করে, আর সেটা শুনে বৃন্দা রেগে তার গলাটা চেপে ধরে। বিষয়টা খারাপের দিকে গড়াচ্ছে দেখে জয় বিশালকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে। এমন একটা ভাব করে যেন দিতি নিখোঁজ হওয়াতে বৃন্দার থেকে বেশি কষ্ট সেই পাচ্ছে, মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে আর কি। বৃন্দার মনে জয়ের কাজগুলো একটু অদ্ভুত লাগছিল, তবে সেটা নিয়ে সে বেশি মাথা ঘামায় না। সে বিশালকে জিজ্ঞেস করে, তুমি কি মানুষের ড্রিঙ্কসে ড্রাগ মেশাও? কথাটা শুনে বিশাল খুব বেশি রেগে যায়, আর সেটা নিয়ে আবারও বৃন্দার সাথে তার ঝগড়া লেগে যায়। এরপর বৃন্দা একটু শান্ত হয়ে অহনাকে জিজ্ঞেস করে, সেদিন পার্টিতে কি হয়েছিল? অহনা কেন বিশালের ব্যাপারে এমন একটা ভয়েস মেসেজ দিতিকে পাঠিয়েছিল? অহনা তার উত্তর দিতেই যাবে, তখনই জয় তাকে থামিয়ে দিয়ে বলে, দিতি সেদিন আসতে অনেক বেশি দেরি করেছিল, তো তাই অহনা মজা করে এই মেসেজটা পাঠিয়েছে যাতে সে দ্রুত চলে আসে। তার প্রত্যেকটা কথাই বৃন্দার কাছে সন্দেহজনক লাগছিল, তবে তার কাছে যেহেতু কোনো প্রমাণ ছিল না, তাই সে কোনো রিয়্যাক্ট না করে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে অনন্ত বিশালের ফার্ম হাউসে গিয়ে সবকিছু ভালোভাবে চেক করতে শুরু করে। সে যতই মনোযোগ দিয়ে সবকিছু দেখছিল, ততই তার চোখের সামনে সেদিনকার পার্টির দৃশ্য ভেসে উঠছিল। সেদিন আবার ওই এলাকার একটা মেয়ে তার হাজব্যান্ডের সাথে ঝগড়া করে রাতে বাড়ি থেকে বেরিয়ে আসে। তখনই একদল বখাটে ছেলে রাস্তায় পেয়ে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। মেয়েটা তাদের হাত থেকে পালাতে গেলেই হঠাৎ একটা গাড়ি এসে তার উপর চড়িয়ে দেয়। এরপর মেয়েটাকে ওই অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যায়। মৃত মেয়েটার 4 বছর বয়সের একটা ছোট্ট বাচ্চা ছিল। নির্দয় লোকগুলো একটা বার মেয়েটার দিকে ফিরেও তাকায় না। এই অ্যাক্সিডেন্টের সাথে অবশ্য দিদির কেসেরও একটা সম্পর্ক আছে, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো অনন্ত সেখান থেকে ফিরে বৃন্দাকে কল করে। বৃন্দা তার কাছে জানতে চায় যে সে ওই ফার্ম হাউস থেকে নতুন কোনো ইনফরমেশন পেল কিনা। অনন্ত বলে, হ্যাঁ, কিছু জিনিস পেয়েছি, অনেক কিছু বুঝেছি, তবে দিতি নিখোঁজ হওয়ার 12 দিন পার হয়ে গেছে। আগামীকাল রমিতকে কোর্টে পেশ করা হবে, তখন তো তুমি তাকে কাস্টডি দিতে পারবে না। কি করবে ভেবেছ কিছু? সেটাই বুঝতে পারছিল না যে সে কি করবে। তখন অনন্ত বলে, মনোযোগ দিয়ে ভাবো, প্রথম দিন সুইপার লোকটা কি বলেছিল সেগুলো মনে করবে, কারণ সুইপার কোনো বাড়তি কথা বলে না, তাই যা করবে বুঝে শুনে করবে। বৃন্দা তার কথা শুনে বুঝে যায় সে হয়তো ভুল দিকে এগোচ্ছে, তাকে এখন নতুনভাবে ছক সাজাতে হবে। তাই সে অনন্তের কথা মতো নিজের কাজে লেগে যায়। সে থানায় গিয়ে ওই ফার্ম হাউস এবং তার আশেপাশের এলাকার সেদিনকার সিসিটিভি ফুটেজগুলো চেক করতে শুরু করে, এবং সেখান থেকে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে সে, তবে কারোর সাথেই সেটা শেয়ার করে না। এমন সময় বাইরের রুম থেকে একটা লোকের চিৎকারের আওয়াজ শুনে তারা সবাই বের হয়ে আসে। সেখানে সুবল নামের একটা লোক তার চুরি যাওয়া স্কুটির কমপ্লেন লেখাতে এসেছিল। এর আগেও সে বেশ কয়েকবার থানায় এসেছে, কিন্তু পুলিশ তার কথায় পাত্তা দিচ্ছে না। তার কাছ থেকে বৃন্দা জানতে পারে লোকটার বাড়ি ওই এলাকাতেই। সেদিন তারা স্কুটারটার একটু সমস্যা দেখা গিয়েছিল। রাতে সে বাড়িতে ফিরে স্কুটারটা বাইরে রেখেই ভুলবশত ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে স্কুটারটা সেখানে নেই। তারপর থেকে বেচারা থানায় চক্কর দিতে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বৃন্দা তখন তাকে আশ্বস্ত করে পুলিশ দ্রুতই তার স্কুটারটা খুঁজে দেবে। এ কথা বলেই সে শাহানাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আরেকদিকে ডিসিপি সামন্ত জানায় জাহ্নবীর সাথে দেখা করতে। আসলে সামন্তই জাহ্নবীকে পাঠিয়েছিল রমিতের কাছে। সেটা ছিল যে কোনোভাবে রমিত জামিনে ছাড়া পেয়ে বের হয়ে আসুক, এতে বৃন্দার ইনভেস্টিগেশনের সমস্যা হবে। বৃন্দার সাথে তার সম্পর্ক ছিল সাপ আর বেজির মতো। সে বৃন্দাকে মোটেও সহ্য করতে পারত না। তার জিদ ছিল যে সে থাকতে বৃন্দা কেন কোনো কেস সলভ করতে পারবে, তার জন্য যা করতে হয় সবকিছুই সামন্ত করবে। জাহ্নবী মন থেকে তাকে সাহায্য করতে চাচ্ছিল না, তবে তার সাকসেসের পেছনে সামন্তের একটা বড় অবদান রয়েছে, যে কারণে সামন্তকে না করা তার পক্ষে সম্ভব হয় না। তার কথা মতো জাহ্নবী হোম মিনিস্টারের কাছে গিয়ে রমিতের জমিনের বিষয়টা নিশ্চিত করার জন্য রিকোয়েস্ট করে। লোকটা তখন জানতে চায় এর পরিবর্তে সে কী পাবে। তখন জাহ্নবী বলে, আপনি যদি এই কেসটা আমাকে জিতিয়ে দেন, তাহলে আপনার বিরুদ্ধে আমি যে কেসটা লড়েছি সেটা ইচ্ছাকৃতভাবে হেরে যাব। ওই কেসের কারণে মন্ত্রীর খুব ঝামেলা পোহাতে হচ্ছে, তাই জাহ্নবীর ওই অফারটা তার কাছে খুব ভালো লাগে। এরপর জাহ্নবী রমিতের কাছে গিয়ে আবারও ওকালতনামায় সই করার জন্য রিকোয়েস্ট করতে শুরু করে। এবার অবশ্য রমিত তার কথায় রাজি হয়ে যায়, তবে সেটা বাইরে বেরিয়ে মুক্তভাবে ঘোরার জন্য নয়, বরং দিতিকে খোঁজ করার জন্য। তার কথা শুনে বোঝা যাচ্ছিল সেও বৃন্দার মতো দিতিকে নিয়ে খুব বেশি টেনশনে আছে। যাই হোক, তার রাজি হওয়াতে জাহ্নবী অনেক বেশি খুশি হয়।
এদিকে বৃন্দা শাহানা নাকি নিয়ে চলে যায় বিজয়ের বাড়িতে। বিজয় এবং তার ওয়াইফ রেশমি, তারা দুজন খুব ভালো বন্ধু। তারা একই সাথে ভয়েস টিভিতে চাকরি করে। সেদিনকার পার্টিতে বিজয় আর রেশমিও ছিল। গতবার স্টেটমেন্টে বিজয় বলেছিল পার্টি থেকে ফেরার সময় সে রেশমিকে তার বাবার বাড়িতে রেখে এরপর একাই বাড়িতে ফেরে। আগে থেকে তাদের প্ল্যান করা ছিল। তবে সিসিটিভি ফুটেজে বৃন্দা দেখে তারা দুজনেই তাদের বাড়ির দিকে এগোচ্ছিল, কিন্তু মাঝপথে হঠাৎ গাড়ি ঘুরিয়ে তারা রেশমির বাবার বাড়ির দিকে যেতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, রেশমির বাবার বাড়ি যাওয়ার প্ল্যানটা যদি আগে থেকেই হয়ে থাকে, তাহলে মাঝপথে গাড়ি ঘুরিয়ে কেন যেতে হবে? প্রথমে তো সে রাস্তায় গেলে হতো। বিজয়ের কাছে এর কারণ জানতে চাইলে বিজয় বলে, পার্টিতে রেশমি একটু বেশি মদ খেয়ে ফেলেছিল, নেশার ঘরে ছিল বলে ওকে নিয়ে আমি বাড়ি ফিরছিলাম। কিন্তু মাঝপথে রেশমি বলল যে সে ঠিক আছে, সেটা বাপের বাড়িতে যেতে চায়, তাই আবারও গাড়ি ঘুরিয়ে ওকে বাবার বাড়িতে দিয়ে এসেছি। তার কথায় সন্দেহ করার মতো কিছুই ছিল না। তবে বিজয় যখন কথাগুলো বলছিল তখন রেশমি কেন যেন ভীষণ ঘাবড়ে যায়, আর সেটা চোখে পড়ে যায় বৃন্দার। একটা পর্যায়ে রেশমি ভয় বলে ওঠে, বিজয় আর লুকিয়ে লাভ নেই, আমরা বাঁচতে পারবো না। তখন বিজয় ভয় হাউমাউ করে কেঁদে ওঠে। সে সময় জানা যায় সেদিন যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং লোকগুলো মেয়েটাকে ফেলে পালিয়ে এসেছিল সেটা আর কেউ নয়, বিজয় ছিল। মূলত বিজয় আর রেশমির মধ্যে সম্পর্ক ভালো চলছিল না। তার উপর তারা দুজনেই সেদিন নেশার ঘরে ছিল, তাই গাড়ির ভেতরেই দুজনের ঝগড়া হয়ে যায়। রেশমি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বিজয়ের উপর অ্যাটাক করে, আর বিজয় সেটা সামলাতে গিয়ে হঠাৎ অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। বিজয় ভয় পেয়েছিল মানুষ জানাজানি হলে তার চাকরি চলে যাবে আর তাকে জেলেও যেতে হবে, তাই সে একটা মিনিটও ওয়েট না করে সেখান থেকে বের হয়ে যায়। রেশমি তাকে ফিরে গিয়ে মেয়েটাকে চেক করার জন্য রিকোয়েস্ট করতে থাকে, তাকে জোর করতে থাকে, কিন্তু বিজয় তার কথা একদমই শোনে না। উল্টো রেশমিকে বলে, তোমার কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, কোনো ঝামেলা হলে সবার আগে তুমি ফাঁসবে। সেটা শুনে রেশমিও আর কিছু বলারই সাহস পায় না। তবে বিজয়ের এমন রুক্ষ আচরণ সে মেনেও নিতে পারছিল না, তাই তাকে বলে, তুমি আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসো, তোমার সাথে আমি যাব না। তখন বিজয় বাধ্য হয়ে রেশমিকে তার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে নিজে একা বাড়িতে ফিরে আসে। সবকিছু শোনার পর বৃন্দা জানায় মেয়েটা তখনও বেঁচে ছিল। ডক্টর পুলিশকে জানিয়েছে সময় মতো মেয়েটাকে হসপিটালে নিয়ে গেলে বাঁচানো যেত। কথা শুনে বিজয় আর রেশমি কান্নায় ভেঙে পড়ে। বিজয় বৃন্দাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে অ্যারেস্ট করবেন? বৃন্দা বলে, এখন নয়, ভেবে দেখব। কথা বলে সে শাহানাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর শাহানা বৃন্দাকে জিজ্ঞেস করে, আপনি বিজয়কে অ্যারেস্ট করলেন না কেন? বৃন্দা বলে, বিজয় যে অ্যাক্সিডেন্ট করেছে তার কোনো প্রমাণ আমাদের হাতে নেই। আমাদের সামনে স্বীকারোক্তি দিয়েছে ঠিকই, কিন্তু কোর্টে উঠলে উকিলের কথায় সবকিছু পাল্টে যাবে, তখন আমরা কি করব? তবে সে একটা উদ্দেশ্যেই বিজয়কে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে, যাতে তার মনে ভয় সৃষ্টি হয় এবং সে ওই মেয়েটার 4 বছর বয়সী বাচ্চার দায়িত্ব নেওয়ার কথা ভাবে। এসব কথা বলতে বলতেই হঠাৎ বৃন্দার কাছে কমিশনারের ফোন আসে। ফোনটা পেয়েই সে কমিশনারের সাথে দেখা করতে চলে যায়। সেখানে কমিশনার জানায় মন্ত্রণালয় থেকে রমিতের জামিন করানোর সুপারিশ এসেছে, তাই বৃন্দা যেন এখানে বাধা দেওয়ার চেষ্টা না করে। বাধা দিলে পুরো পুলিশ ফোর্সের জন্য সমস্যা তৈরি হবে। বৃন্দা কোনো মতেই বিষয়টা মেনে নিতে পারছিল না, কারণ সে মনে প্রাণে এটাই বিশ্বাস করত যে দিদির নিখোঁজ হওয়ার পেছনে রমিতের হাত রয়েছে। তখন কমিশনার তাকে বোঝায়, দেখো, রমিতের জামিনে ছাড়া পাওয়ার মানে এটা নয় যে সে একেবারে মুক্ত হয়ে যাচ্ছে, বরং এতে তোমারই ভালো, তুমি তার উপর নজর রেখে দিদিকে খুঁজে বের করতে পারবে। কথা শুনে বৃন্দা কমিশনারের কথা মেনে নেয়। পরদিন রমিতকে কোর্টে পেশ করা হয় এবং কোনো ঝামেলা ছাড়াই তার জামিন হয়ে যায়। ব্যাপারটা নিয়ে মিডিয়াতে তোলপাড় শুরু হয়, তবে সেটা নিয়ে বৃন্দার কোনো মাথা ব্যথা ছিল না। সে অনন্তকে ফোন করে বলে, স্যার, কাজ হয়ে গেছে। তখন বোঝা যায় সে নিজেও রমিতকে বাইরে বের করতে চাচ্ছিল, এটা তার প্ল্যানেরই অংশ। রমিত বেরোনো মাত্রই বৃন্দা তার পিছনে লোক লাগিয়ে দেয়। এদিকে রমিত ছাড়া পেয়েই জাহ্নবীকে নিয়ে চলে যায় গোল পার্কে, যেখান থেকে সেদিন তার গাড়িটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। সেখানে গিয়ে তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছিল কোনো ক্লু পাওয়া যায় কিনা। এরই মাঝে জগা নামের এক মাতাল লোক এসে বলে, তুমি কি কাউকে খুঁজছো? জগার গায়ে একটা কোট পরা ছিল, সেটা দেখে রমিত অনেক অবাক হয়ে যায়, কারণ ওই কোটটাই ঘটনার দিন তার গায়ে ছিল। সে জগাকে জিজ্ঞেস করে, তুমি এই কোটটা কোথা থেকে পেয়েছো? তখন জগা জানায় সেদিন গাড়ির ভেতরে রমিত অজ্ঞান হয়ে পড়েছিল, তখন সে রমিতের গা থেকে কোটটা খুলে নেয়। জগার কাছ থেকে তারা সেদিনকার আরও কিছু ইনফরমেশন পায়। সেই রাতে জগা লাল রঙের একটা বড় গাড়ি দেখতে পেয়েছিল, যার বডিতে কালো রঙের সামুরাইয়ের ড্রয়িং করা ছিল। কিছুক্ষণ পর সেখানে আরও একটা নীল রঙের গাড়ি আসে, আর সেই গাড়ির ভেতর থেকে একটা লোককে কয়েকজন লোক মিলে ধরে লাল গাড়িতে শিফট করে এবং সেই লাল গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কথা শুনে রমিত বুঝে যায় নিশ্চয়ই লোকগুলো দিদিকে কোথাও নিয়ে যাচ্ছিল, কিন্তু কোথায় আর লোকগুলোই বা কারা ছিল? এটা জানার জন্য সে জগাকে জিজ্ঞেস করে, তুমি কি ওই লোকগুলোর মুখ দেখেছ? জগা বলে, না, অন্ধকারে মুখ দেখতে পাইনি। তখন রমিত তাকে জিজ্ঞেস করে, আমি যদি কাল অন্য কাউকে এখানে নিয়ে আসি, তুমি তার সামনে এই কথাগুলো বলতে পারবে? জগা বলে, হ্যাঁ পারবো, তবে আমাকে 500 টাকা দিতে হবে। রমিত তৎক্ষণাৎ তাকে 500 টাকা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তার বাড়িতে। বাড়ির ভেতরে ঢোকার আগে জাহ্নবী তাকে একটা মোবাইল গিফট করে বলে, আপনার মোবাইল পুলিশের কাছে রয়েছে, তাই এটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে। রমিত মোবাইলটা নিয়ে ভেতরে চলে যায়। দরজাটা খোলে তার ছেলে।
সে তার বাবাকে দেখে খুশি হতে পারে না। শুধু সেই নয়, রমিতের পরিবারের কেউই তাকে দেখে খুশি হয় না, কারণ তারাও রমিতকে অপরাধী মনে করত। বেচারা তখন বাধ্য হয় বাড়ি থেকে বেরিয়ে যেতে। রাতটা কাটানোর জন্য অনেকগুলো হোটেলের চক্কর কাটে সে, কিন্তু একজন আসামিকে কোনো হোটেলে জায়গা দেওয়া হয় না। এরপর সে সদরঘাটে যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিতে চায়, কিন্তু ট্যাক্সি ড্রাইভারও তাকে নিয়ে যেতে রাজি হয় না, কারণ সদরঘাট এলাকাটা ভালো না। রমিত তাকে এক্সট্রা টাকাও দিতে চায়, কিন্তু লোকটা তাতেও রাজি হয় না। একটা পর্যায়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, আর ট্যাক্সি ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায়। রমিত বেচারা তখন আর কোনো উপায় না পেয়ে রাতটা রাস্তায় কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে দিদির টেনশনে বৃন্দার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সে রাতে সে বাড়িতেও ফেরে না। সেটা দেখে শাহানা সে তার পাশে দাঁড়ায়। তখন বৃন্দা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা শামীমকে? নামটা শুনে শাহানা চমকে ওঠে। তবে বৃন্দাকে সে অনেক বেশি ভালোবাসত, তাই তার কাছে কিছুই লুকায় না। মূলত শামীম আর সে ভয়েস টিভিতে একসাথে চাকরি করত। তারা দুজন দুজনকে ভালোবাসত। তবে শামীমের সন্দেহ ছিল শাহানা হয়তো মনে মনে রমিতকে ভালোবাসে, আর তার সন্দেহ সঠিকও ছিল। তাই একটা সময় অভিমান করে শামীম সুইসাইড করে নেয়। আর সেখান থেকে শাহানার কখনোই কারোর সাথে কোনো সম্পর্কে জড়ায় না। এসব কথা বলতে বলতে মেয়েটা কান্না করে ফেলে। সেটা দেখে বৃন্দা তাকে সামলে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি ফেরার সাথে সাথে বৃন্দা আবারও তাকে ফোন করে। ফোনটা পেয়েই শাহানা পৌঁছে যায় রমিতের কাছে। তখন জানা যায় ওই এলাকার লোকাল পুলিশরা রমিতকে নেশাখোর মনে করে ধরে নিয়ে যাচ্ছিল, যেটা বৃন্দার গোপন ইনফরমার দেখে তাকে জানিয়ে দেয়। রমিতের এমন অসহায় অবস্থা শাহানা একদমই মেনে নিতে পারে না, তাই তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। শাহানা ওই বাড়িতে একাই থাকতো, তাই রমিতের সেখানে একটু অস্বস্তি লাগছিল। সেটা বুঝতে পেরে শাহানা বলে, আপনি চিন্তা করবেন না, আজকে রাতটা কোনো মতে এখানে কাটিয়ে দিন। এখান থেকে দূরে আমার একটা ছোট্ট ফ্ল্যাট আছে, আমি আগামীকাল আপনাকে সেখানে নিয়ে যাব। রমিত সেটা শুনে একটু শান্ত হয়। পরদিন সকালে বৃন্দা অনন্তের সাথে দেখা করতে চলে যায়। তাকে গিয়ে জিজ্ঞেস করে বডিটা কোথায় থাকতে পারে। তার ভয় হচ্ছিল রমিত হয়তো বৃন্দার বডিটা গায়েব করার চেষ্টা করবে। অনন্ত বলে, রমি যদি বৃন্দাকে খুন করে থাকে তাহলে রক্তমাখা গাড়ি নিয়ে রাস্তার মাঝখানে অপেক্ষা করতো না, হয়তো কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এটাও হতে পারে দিতির বডিতে এমন কোনো চিহ্ন থেকে গেছে যেটার মাধ্যমে খুনিকে স্পষ্টভাবে আইডেন্টিফাই করা যাবে, তাই খুনি দিতির বডিটা গায়েব করে দিয়ে রমিতের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, খুনি কি একজন নাকি বেশ কয়েকজন? বৃন্দা তার কথাটা শুনে টেনশনে পড়ে যায়। সে নতুন আঙ্গিকে ভাবতে শুরু করে। এরই মাঝে শাহানা রমিতকে নিয়ে যায় তার নতুন ফ্ল্যাটে। রমিত তখন তাকে ওই লাল গাড়িটার খোঁজ নিতে বলে। শাহানা তার কথা মতো পুলিশ কন্ট্রোল রুমে চলে যায় সিসিটিভি ফুটেজ চেক করার জন্য। তবে এই বিষয়টা বৃন্দাকে জানায় না। বৃন্দা যদি জানতে পারে সে রমিতের সাহায্য করছে তাহলে ভীষণ রেগে যাবে। এই কারণেই সে কিছুই জানায় না। তো সেখানেই সে সত্যি সত্যি জগার কথা মতো একটা লাল গাড়ি দেখতে পায়, যার গায়ে সামুরাইয়ের ডিজাইন আর্ট করা ছিল। সে গাড়িটার একটা ছবি তুলে রমিতের কাছে নিয়ে আসে। গাড়ির নম্বর প্লেটটা নকল ছিল, তাই তার মালিক খুঁজে বের করা সম্ভব হয় না। যে কারণে শাহানা রমিতকে বলে ওই ছবিটা জগাকে দেখে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা সেটা খুঁজে বের করতে। তাছাড়া জগার গায়ে যেহেতু রমিতের জ্যাকেট আছে, তাই সেখান থেকেও কোনো ক্লু পাওয়া যেতে পারে। এসব কথার মাঝে হঠাৎ বৃন্দা শাহানাকে ফোন করে দ্রুত তার অফিসে দেখা করতে বলে। শাহানাও সাথে সাথে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঘটনাক্রমে জাহ্নবী তখন তাদের সাথেই ছিল। সে লুকিয়ে সামান্তাকে বিষয়টা জানিয়ে দেয়, আর সামান্ত চলে যায় জগার সাথে দেখা করতে। এদিকে দেখা যায় জয় হঠাৎ বৃন্দার সাথে দেখা করতে এসেছে। সে দিদির কেসে বৃন্দার সাহায্য করতে চাচ্ছিল, তবে দিদির থেকেও বেশি ইন্টারেস্ট ছিল বিদ্যার উপর। সোজা কথায় বলতে গেলে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। তবে এবার কেন যেন বৃন্দাও তার প্রতি উইক হয়ে পড়ে, হয়তো মেয়ের শোক আর স্বামীর অভাবে। যাই হোক, জয় সেখানে রমিতের জমিনের বিষয়টা নিয়ে আক্ষেপ প্রকাশ করে। তার বিশ্বাস ছিল রমিতি দিদির খুন করেছে। তখন বৃন্দা তাকে জিজ্ঞেস করে, আপনার কেন মনে হচ্ছে দিদি খুন হয়েছে? সে তো বেঁচেও থাকতে পারে। তাছাড়া রমি যদি খুন করেও থাকে তাহলে নিজের গাড়িতেই রক্ত লাগিয়ে পুলিশের জন্য ওয়েট করবে কেন? সেটা শুনে জয় বলে, কনফিউশন ক্রিয়েট করার জন্য, যাতে মানুষ তার উপর সন্দেহ না করতে পারে। এসব কথা বলতে বলতেই শাহানা সেখানে পৌঁছে যায়। তখন বৃন্দা তাকে জিজ্ঞেস করে, তুমি রমিতের সাথে দেখা করতে গিয়েছিলে কেন? আর আমাকে না জেনে সিসিটিভি ফুটেজ চেক করেছো কেন? কথাটা শুনে শাহানা একটু ঘাবড়ে গিয়ে বলে, আমি যা করেছি তদন্তের স্বার্থেই করেছি। সেই গাড়িগুলো এবং জগার ব্যাপারে সব কিছু বৃন্দাকে খুলে বলে। কিন্তু বৃন্দা বিশ্বাস করতে চায় না যে জগার নামে কারো অস্তিত্ব আছে। যেহেতু শাহানা সেই লোকটাকে নিজ চোখে দেখেনি, তাই শুধুমাত্র রমিতের কথায় বিশ্বাস করা যায় না। তাছাড়া তার মনে হয় শাহানা হয়তো রমিতের পক্ষপাতিত্ব করছে, তাই সে শাহানাকে বকাঝকা করে সেখান থেকে বের করে দেয়। আর তাকে ওয়ার্নিং দেয় সে যেন রমিতের সাথে যোগাযোগ কমিয়ে দেয়। শাহানা চলে যাওয়ার পর জয় বৃন্দাকে তার সাথে কফি খেতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, তার সাথে একটু সময় কাটাতে চায়। পারিপার্শ্বিক চাপে বৃন্দা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, তাই সেও রাজি হয়ে যায়। কফি ডেট দিয়ে জয় বৃন্দাকে জানায় সে দিদির কাছ থেকে বৃন্দা আর আকাশের সম্পর্কের ব্যাপারে কিছু জেনেছে। দিদি সব কিছু তাকে শেয়ার করতো, আর জয় এবং সুদীপ মিলে তাকে বোঝাতো। কথাটা শুনে বৃন্দা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এদিকে রমিতের ওয়াইফ হঠাৎ রমিতকে ফোন করে রাগারাগি শুরু করে দেয়। আসলে রমিত ওই দিন সকালে তার ছেলের সাথে দেখা করার জন্য তার কলেজের সামনে গিয়েছিল, তবে তার ছেলে তাকে দেখা মাত্রই অপমান করতে শুরু করে। তাদের সবার ধারণা তার বাবা একটা চরিত্রহীন লোক। এরই মাঝে হঠাৎ শাহানার ফোন আসলে ছেলেটা প্রচণ্ড ঘৃণায় তার বাবাকে অপমান করে সেখান থেকে বেরিয়ে যায়।
ব্যাপারটা যখন তার মা জানতে পারে তখন সেও ভীষণ কষ্ট পায়, আর রমিতকে ফোন করে বলে যে সে যেন আর কোনোদিন তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা না করে। তার ছেলে মেয়ে এবং ওয়াইফের কাছে সে মারা গেছে। কথাটা শুনে রমিতের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। সে তার ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু পরিস্থিতির কারণে তার এখন কিছুই করার নেই। আরেকদিকে সারাদিনের ক্লান্তি নিয়ে বৃন্দা বাড়িতে ফিরে আসে। একাকিত্ব গ্রাস করে ফেলে তাকে। দিদির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো খুব মনে পড়তে থাকে তার। অনেক ভালোবাসতো মেয়েটাকে। সেসব ভাবতে ভাবতে বৃন্দা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, হাউমাউ করে কাঁদতে শুরু করে। কিন্তু তার চোখের পানি মোছার মতো কেউ ছিল না। পরদিন সকালে রমিত বিজয়ের সাথে দেখা করতে চলে যায়। ওই পার্টির দিনের কিছু বিষয় তার মনে নেই, সেগুলো জানার জন্যই গিয়েছিল সে। সেখানে যাওয়ার পর বিজয় তাকে জানায় যে পার্টির দিন 3 পেগ মদ খাওয়ার পর সে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ঠিকভাবে চলতেও কষ্ট হচ্ছিল তার। অবশ্য 3টা পেগ সে ইচ্ছাকৃতভাবে খায়নি, 2টো পেগের পরে বন্ধ করে দিতে চেয়েছিল। তবে বিশাল জোর করে তাকে আর রেশমিকে 3 নম্বর পেগটা খাওয়ায়। এই পর্যন্ত রমিতের সব মনে ছিল, কিন্তু পরে কি হয়েছে তা সে কোনোভাবেই মনে করতে পারছে না। তাই বিজয় তাকে বলে পার্টি শেষে দিতি তোমার গাড়িতে গিয়ে বসেছিল, আর বাকিরা অন্য গাড়িতে। তবে দিতি নিজের ফোনটা ভুলে রেখে গিয়েছিল, তাই সে সেটা নিতে আবারও ভেতরে গিয়েছিল, যে কারণে তোমাদের বেরোতে দেরি হয়ে যায়। এই কথা শুনেই রমিত চমকে ওঠে, আর বিজয়কে নিয়ে বেরিয়ে যায় জগার সাথে দেখা করার জন্য। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে জগা অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা শুনে রমিতের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সে খুঁজতে খুঁজতে সেই হসপিটালে চলে যায় যেখানে জগার ডেড বডিটা রাখা আছে। সেখানে গিয়ে দেখে জগার গায়ে তার সেই জ্যাকেটটা নেই। রমিতের সাথে তখন জানভি আর শাহানাও ছিল। লোকটা মারা গেছে দেখে শাহানাও ভীষণ চিন্তায় পড়ে যায়। কেসের ব্যাপারে কোনো ক্লু পাওয়ার মতো ওই একটা লোক তার কাছে ছিল, এখন সেও নেই। জগার অবস্থা দেখে জানভি মনে করে এই কাজটা নিশ্চয়ই সামন্তের, তাই সে তৎক্ষণাৎ পৌঁছে যায় সামন্তের কাছে। গিয়ে জিজ্ঞেস করে জগাকে তুমি কেন খুন করেছো। জগা খুন হয়েছে শুনে সামন্ত নিজেও খুব অবাক হয়ে যায়। সে এমন একটা ভাব করছিল যেন সে কিছুই জানে না। তবে জানভির সেটা হজম হচ্ছিল না। সে সামন্তের উপর খুব বেশি রেগে যায়। তো পরদিন বৃন্দা নিজে থেকেই জয়ের সাথে দেখা করতে চলে যায়। খুব কম সময়ের মধ্যে তাদের বন্ধুত্বটা বেশ গভীর হয়ে ওঠে। সেখানে বৃন্দা জয়কে বলে আমি আকাশকে ছাড়া কখনো কোনো ছেলের সাথে এভাবে কথা বলিনি। আপনার সাথে রোজ কথা বলাটা আমার বাজে একটা অভ্যাস হয়ে যাচ্ছে। জয় তখন আহ্লাদে গদগদ হয়ে বলে নিজের ভাগ্যের খুশিটা আপনার প্রাপ্য, এটাকেই নতুন অভ্যাস বানিয়ে নিন। তার কথা শুনে বৃন্দা অনেক বেশি খুশি হয়। এরপর কথায় কথায় তাকে জানায় যে জগা নামের সেই লোকটা মারা গেছে, যাকে রমিত নিজের সাক্ষী হিসেবে প্রেজেন্ট করার প্ল্যান করেছিল। রমিতের নাম শুনেই জয় তেলে বেগুনে জ্বলে উঠে বলে এসব সাক্ষীটাকে কিছু নেই, সব মিথ্যে, ওই রমিতে সবকিছু করেছে। তার কথাটা বৃন্দার কাছে বেশ অদ্ভুত লাগে। সাধারণত কোনো মানুষের মৃত্যুর খবর শুনলে আমরা কৌতূহলী হয়ে যাই, জানার চেষ্টা করি কিভাবে মারা গেছে, কখন মারা গেছে। তবে জয়ের মধ্যে এরকম কোনো কৌতূহল কাজ করছিল না। সে তখন রমিতকে নিয়েই পড়েছিল। তাই বৃন্দা তাকে জিজ্ঞেস করে যে তার মধ্যে জগাকে নিয়ে কোনো কৌতূহল নেই কেন, স্বাভাবিকভাবে তো থাকা উচিত। এই কথা শুনে জয় একটু ঘাবড়ে যায়। তবে বৃন্দা পরক্ষণেই ব্যাপারটা সামলে নিয়ে তার সাথে অন্য বিষয়ে কথা বলতে শুরু করে। ততক্ষণে শাহানা চলে যায় ওই লাল গাড়িটার খোঁজ নিতে। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে পুরো কলকাতায় ওরকম সামুরাইয়ের ডিজাইন শুধুমাত্র কালীঘাটেই করা হয়। সে বিষয়টা তৎক্ষণাৎ রমিতকে জানিয়ে দেয়। রমিত বাসা থেকে কালীঘাট যেহেতু খুব কাছেই ছিল, তাই সে বলে তুমি আমাকে অ্যাড্রেসটা দিয়ে দাও, আমি গিয়ে খোঁজ নিচ্ছি। শাহানা তখন তাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়ে বৃন্দার সাথে দেখা করতে চলে যায়। বৃন্দা তখনও জয়ের সাথে কথা বলছিল। কথায় কথায় সে জয়কে বলে আচ্ছা আপনাকে নিয়ে একটু লং ড্রাইভে যেতে পারি। জয় বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার গাড়িটা তো নষ্ট, গ্যারেজে ঠিক করতে দেওয়া আছে। তখন বৃন্দাও বলে আসলে আমার গাড়িটা তো বেশ কিছুদিন খুব সমস্যা হচ্ছে, আপনার গাড়ি কোন গ্যারেজে দেওয়া, আমার গাড়িটা একটু সেখানে নিয়ে যাবেন। এই কথা শুনে জয়ের চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। বৃন্দা জিজ্ঞেস করে ওই গ্যারেজটা কোথায়, তবে জয় সেটা ঠিকঠাক উত্তর দিতে পারে না। এরই মাঝে শাহানা সেখানে পৌঁছে গেলে বৃন্দা তাকে জিজ্ঞেস করে কোনো খবর আছে। শাহানা জয়ের সামনে কিছু বলতে চাচ্ছিল না, তবে বৃন্দা তাকে আশ্বস্ত করে যে জয়ের সামনে বললে কোনো সমস্যা হবে না। তখন শাহানা বলে রমিতের গাড়িতে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে জগার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে, আর ওই লাল গাড়িটায় ছবি আঁকা আর্টিস্টের খোঁজও পাওয়া গেছে। তার কাছ থেকে আমরা ওই গাড়ির মালিকের তথ্য বের করতে পারবো। তখন বৃন্দা বলে হ্যাঁ, ওই আর্টিস্টের নাম সাদিক, কালীঘাটে থাকে। অর্থাৎ বৃন্দা শাহানার থেকেও এক ধাপ এগিয়ে রয়েছে। সে আগে থেকেই সব খোঁজ খবর পেয়ে গিয়েছিল। তখনই জয় হঠাৎ করে ওয়াশরুমের বাহানা করে সেখান থেকে চলে যায়। এরপর বৃন্দার শাহানা কেসের বিষয়টা নিয়ে আলোচনা করছিল। বৃন্দার মনে একটা বিষয় খটকা লাগছিল যে রমিত যে লোকটাকে সাক্ষী হিসেবে দাঁড় করাতে চেয়েছিল তাকে কেউ একজন মেরে ফেলেছে। এতে সম্পূর্ণ লাভ ওই লাল গাড়িওয়ালা লোকটার। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ওই লাল গাড়ির কনসেপ্টটা রমিতের বানানো হয়ে থাকে, তার মানে কি এই সব কিছুর পেছনে রমিতেরই হাত আছে? যেহেতু পুলিশের কাছে এখনও কোনো কিছুরই প্রমাণ নেই, তাই কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। তাছাড়া রমিতের সাক্ষীগুলোকে মেরে ফেলা বা সরিয়ে দেওয়ার এই গল্পটা কোর্টে রমিত নিজের ফেভারে কাজে লাগাতে পারবে, সিম্প্যাথি নিয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করতে পারবে। তার মানে এখনও প্রত্যেকটা প্রমাণই রমিতকেই অপরাধী হিসেবে নির্দেশ করে। একথা শুনে শাহানা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে তো নিজেই সাদিকের ডিটেলসটা রমিতকে পাঠিয়েছে। হয়তো এবার রমিত সাদিককেও মেরে ফেলতে পারে।
এটা জানা মাত্রই বৃন্দা শাহানাকে পাঠিয়ে দেয় সাদিককে খুঁজে বের করার জন্য, আর সে চলে যায় অন্য কাজে। ততক্ষণে রমিত খুঁজতে খুঁজতে সাদিকের কাছে পৌঁছে গিয়েছিল। তাকে দেখা মাত্রই সাদিক ভয়ে দৌড় দিতে শুরু করে। রমিতও তখন তাকে ধাওয়া করতে থাকে। এরই মাঝে বান্টি নামের একটা লোকও সাদিকের খোঁজ সেখানে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই শাহানা সেখানে পৌঁছে গিয়ে সাদিকের খোঁজ করতে শুরু করে। কিছু দূর সামনে এগোনোর পর একটা বাড়ির সামনে অনেক লোকের ভিড় দেখে সে কৌতূহলবশত এগিয়ে চলে যায়। সেখানে গিয়ে দেখে সাদিক সেখানে মরে পড়ে আছে। এটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। তখন পাশে থাকা একজন বয়স্ক লোক বলে, আমি খুনিকে দেখেছি, ধরার চেষ্টাও করেছি, কিন্তু পারিনি, তবে খুনির পায়ে আঘাত লেগেছে। শাহানা তখন তার মোবাইল থেকে রমিতের ছবিটা তাকে দেখালে লোকটা বলে, হ্যাঁ, এই লোকটা সাদিককে ধাওয়া করেছিল। শাহানা তখন বুঝে যায় রমিতই সাদিককে খুন করেছে। সে তৎক্ষণাৎ রমিতকে ফোন করে দেখা করতে চায়, তবে সে যে রমিতের উপর সন্দেহ করছে সেটা বুঝতে দেয় না। সন্ধ্যায় তারা দুজনে দেখা করে। শাহানা বিশ্বাসই করতে পারছিল না যাকে সে এতটা সম্মান করে সেই লোকটা খুনি। সে দুর্বল না হয়ে সোজা রমিতের দিকে গান করে। সেটা দেখে রমিত ভীষণ ঘাবড়ে যায় আর চুপচাপ শাহানার কথা মতো তার গাড়িতে গিয়ে বসে। রমিত বুঝে উঠতে পারছিল না শাহানা হঠাৎ এমন রিয়্যাক্ট কেন করছে। তখন শাহানা সাদিকের মৃত্যুর বিষয়টা তাকে জানায়। রমিত সেটা শুনে অবাক হয়ে বলে, আমার সাথে তোর একটু আগেই দেখা হলো, এর মধ্যে খুন করলো কে? তবে শাহানা এবার আর তার কথা গায়ে লাগায় না। সে সামনের একটা গলিতে গাড়ি থামিয়ে ওষুধের দোকানে যাওয়ার জন্য বের হয়, আর রমিতকে হুমকি দিয়ে যায় যে সে যদি কোনোভাবে পালানোর চেষ্টা করে তাহলে সে গুলি করে দেবে। রমি তখন চুপচাপ গাড়ির ভেতরেই বসেছিল। এর মাঝে হঠাৎ সে দেখতে পায় সামনের ওষুধের দোকান থেকে বান্টি খোঁড়াতে খোঁড়াতে বেরোচ্ছে। রমি তখন চিৎকার করে শাহানাকে বলে, শাহানা, ওই লোকটাই সাদিককে মেরেছে। এই কথা শুনে শাহানা বান্টিকে ধরতে গেলেই বান্টি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সেটা দেখে শাহানা আর রমিত দুজনেই তাকে ধাওয়া করে। বান্টির পায়ে যেহেতু আঘাত লেগেছিল তাই সে বেশি দূর পালাতে পারে না। শাহানা তাকে ধরে ফেলে, কিন্তু সে কিছু করার আগেই বান্টি হঠাৎ তার পেটে খুর মেরে দিয়ে সেখান থেকে আবারও পালিয়ে যায়। রমিত তখন বান্টিকে ভুলে শাহানাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। এদিকে বৃন্দা তার সোর্সের মাধ্যমে খবর পেয়েছিল বিশালরা দেশ ছেড়ে পালাচ্ছে, তাই সে গিয়ে এয়ারপোর্টের রাস্তা থেকে তাকে ধরে নিয়ে আসে। এমন সময় রমিত তাকে ফোন করে শাহানার ব্যাপারে জানিয়ে দেয়। খবরটা পেয়ে বৃন্দা দৌড়ে চলে যায় হসপিটালে। গিয়ে রমিতকে জিজ্ঞেস করে, এসব কি করে হলো? রমিত তাকে সব কিছু খুলে বলে। এরপর তাকে একটা মোবাইলও দেখায়। বান্টি পালানোর সময় রমিত তাকে ধরার চেষ্টা করেছিল। তখন তার ফোনটা পাঞ্জাবি সহ ছিঁড়ে রমিতের হাতে চলে আসে। বৃন্দা সেই ফোনটা নিজের কাছেই রেখে দেয়, কারণ সেখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যেতে পারে। রমিত আরও তাকে জানায় যে সে সাদিকের কাছ থেকে ওই লাল গাড়ির মালিকের ইনফরমেশনটা পেয়ে গিয়েছে। আসলে সে সময় সে সাদিককে ধাওয়া করতে করতে শেষমেশ তাকে ধরে ফেলে। ঘটনাক্রমে সাদিক এক কাস্টমারের গাড়ি চুরি করে অন্য গ্যারেজে বিক্রি করে দিয়েছিল, আর সে ভেবেছিল রোহিত হয়তো পুলিশ, সে ওই গাড়ির খোঁজে এসেছে। তখন রমিত জানায় সে পুলিশ নয়, আর কোনো সাদা গাড়ির ব্যাপারে খোঁজ নিতেও আসেনি, এসেছে একটা লাল গাড়ির ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। তখন সাদিক সেই লাল গাড়িটা দেখেই বলে দেয় গাড়িটা রাকেশ নামের একটা লোকের। এরই মাঝে বান্টি সেখানে পৌঁছে যায় আর কথায় কথায় সাদিককে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়। এরপর তাকে আলাদা নিয়ে গিয়ে মেরে ফেলে। এলাকার লোকেরা তাকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়, আর পালানোর সময় তার পায়ে আঘাত লাগে। এরপর রমিত রাকেশের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। মজার ব্যাপার হলো রাকেশ বিশালের বড় ভাই এবং রমিতের খোঁজ নিয়ে জানতে পেরেছিল যে রাকেশ আর বিশাল সেদিন সকালে অস্ট্রেলিয়া পালিয়ে গেছে। কথাটা শুনে বেচারা খুব আপসেট হয়ে যায়। সবকিছু বৃন্দাকে খুলে বলার পর রমিত তাকে জিজ্ঞেস করে, বিশাল তো পালিয়ে গেছে, এখন আমরা কি করব? তখন বৃন্দা জানায় বিশাল পালাতে পারেনি, সৌভাগ্যবশত তাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে, যে কারণে বৃন্দা সময় মতো তাদেরকে ধরতে পেরেছে। সেটা শুনে রমিত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বৃন্দাকে বলে, আমার মনে হয় বিশালরা ইচ্ছাকৃতভাবে আমার গাড়িটা গোলপার্কে রেখে দিয়েছে। তারা জানতো ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা নেই। বৃন্দা তখন অবাক হয়ে প্রশ্ন করে, সেখানে সিসিটিভি ক্যামেরা নেই এটা ওরা জানলো কিভাবে, আর আপনিই বা জানলেন কিভাবে? তখন রমিত জানায় দিতি হারানোর 2 দিন আগেই সেখানে একটা ডাকাতি হয়েছিল, তবে পুলিশ ডাকাতদের আইডেন্টিফাই করতে পারেনি, কারণ সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। বিষয়টা নিয়ে মিডিয়াতে তোলপাড় শুরু হয়, যে কারণে দেশের সবাই ওই ডাকাতির ব্যাপারে জানতে পারে, অর্থাৎ রমিত এবং বিশালও সেখান থেকে জেনেছে। রমিত এটাও বুঝে গিয়েছিল নিশ্চয়ই বিশাল তার মদের ভেতর কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যে কারণে ওই দিন তার কোনো কিছুই মনে নেই। তো প্রত্যেকটা প্রমাণ বিশালের বিরুদ্ধে ছিল, কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। বৃন্দা আগে থেকে এই প্রত্যেকটা বিষয় জানতো এবং সেটাও জানতে পেরেছিল যে রাকেশ ওই গাড়িটা 2 মাস আগেই বিক্রি করে দিয়েছে, অর্থাৎ এসবের মধ্যে রাকেশের কোনো হাত নেই। রমিত তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কার কাছে বিক্রি করেছে? বৃন্দা জানায় জয়ের কাছে। এই কথা শুনে রমিত আরও বেশি অবাক হয়, কারণ জয় এসবের মধ্যে ইনভলভ থাকতে পারে এটা কেউ কখনো আইডিয়াও করেনি। তখন বৃন্দা তাকে জানায়, আপনি প্রথম দিন জিজ্ঞাসাবাদের সময় আমার সন্দেহের তালিকা থেকে বাদ পড়েছিলেন। কথাটা শুনে রমিত হতবাক হয়ে যায়। সন্দেহের তালিকা থেকে বাদ পড়লে সে এতদিন জেলে কেন থাকলো, আর এত ঝামেলাই বা কেন পোহাতে হলো? বৃন্দা বলে, আমার একজন ঢালের প্রয়োজন ছিল, যার আড়ালে আসল খুনি অবাধে ঘুরে বেড়াতে পারবে আর কোথাও না কোথাও ভুল করবে। সেই ঢালটা ছিলেন আপনি। জিজ্ঞাসাবাদের দিনই বৃন্দা বুঝে গিয়েছিল রমিত দিতির কোনো ক্ষতি করেনি, কারণ সে দিতিকে নিজের মেয়ের মতো ভালোবাসত, আর দিতিও তাকে বাবার মতোই বিশ্বাস করত। তার কাছ থেকে বৃন্দা দিতি এবং সুদীপের সম্পর্কের ব্যাপারটাও জানতে পারে।
সে বৃন্দাকে জানায় সুদীপের সাথে দিতির সম্পর্কটা ভালো ছিল না। সুদীপ প্রত্যেকটা বিষয় নিয়ে দিতিকে সন্দেহ করত, তাকে মানসিকভাবে টর্চার করত, কারোর সাথে কথা বলতে দিত না, যেখানে সেখানে মোবাইলটা কেড়ে নিয়ে চেক করত। এসব কারণে রমিত তাকে সুদীপের সাথে ব্রেকআপ করার পরামর্শ দিয়েছিল। ঘটনাক্রমে এই প্রত্যেকটা বিষয়ে বৃন্দা জানত। দিদির কাছে তার মা বেস্ট ফ্রেন্ড ছিল, সে সবকিছু বৃন্দার সাথেই শেয়ার করত। বৃন্দা অনেক চেষ্টা করেছে দিতিকে সুদীপের থেকে আলাদা করতে, কিন্তু কোনো কাজ হয়নি। পরবর্তীতে রমিতের কথায় দিতি সুদীপের সাথে ব্রেকআপ করার ডিসিশন নেয়। তো তার জানা কথাগুলোর সাথে যখন রমিতের বলা কথাগুলো মিলে যায়, তখনই বৃন্দা বুঝে গিয়েছিল এই লোকটা দিতির ভালো চায়। এসব শুনে রমিত বেশ অবাক হয়। এরপর ধীরে ধীরে আরও রহস্য সামনে আসতে শুরু করে। আসলে বৃন্দা জয়ের বিষয়টা অনেক আগে থেকেই জেনেছিল, এই কারণেই তার সাথে বন্ধুত্বের অভিনয় করে এবং তার জন্য একটা ফাঁদ পেতে রাখে। সে এত কৌশলে কাজটা করেছিল যে জয়ের একটুও সন্দেহ হয় না সে বৃন্দার জালে পা দিয়ে ফেলে। সে বন্ধুদের আড়ালে জয়ের প্রত্যেকটা মুভমেন্টের উপর নজর রাখছিল। জয় একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছিল, আর বৃন্দার সন্দেহ ততই গাঢ় হচ্ছিল। তাই সে শাহানাকে বাধ্য করে জয়ের সামনের কেসের ডিটেলসগুলো বলতে, যাতে জয় সেগুলো শুনে কোনো অ্যাকশন নিতে পারে। সে এটাও জানতো সাদিকের বিষয়টা জানার পর জয় তাকে মারার চেষ্টা করবে। বৃন্দা সাদিককে বাঁচানোর প্ল্যানও করে রেখেছিল, কিন্তু আনফর্চুনেটলি বান্টি একটু দ্রুতই তার কাজটা সেরে ফেলে, যে কারণে বৃন্দার সুযোগ পায় না। সবকিছু শোনার পর রমিত বলে, কিন্তু বান্টি তো পালিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া আর তার মুখ থেকে সবকিছু স্বীকার করানো তো অনেক ঝামেলার ব্যাপার। তখন বৃন্দা বলে, চিন্তা নেই, আমার স্যার তাকে ঠিক খুঁজে বের করবে। তখন দেখা যায় অনন্ত অলরেডি বান্টিকে খোঁজার কাছে লেগে পড়েছে। সে ওই মোবাইলে থাকা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশের ক্রিমিনাল ডাটাবেস থেকে বান্টির সব ইনফরমেশন বের করে ফেলে। বান্টি একটা সময় কলকাতার ডন ছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন খারাপ পরিস্থিতির কারণে তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, আর সে ভাড়াটে খুনি হিসেবে কাজ করতে শুরু করে। সব ইনফরমেশন পাওয়ার পর বৃন্দা সোজা চলে যায় সামন্তর সাথে দেখা করার জন্য। তাকে দেখে আবারও সামন্ত হাসি ঠাট্টা আর টিটকারি দিতে শুরু করে। তবে বৃন্দা সেসবে পাত্তা না দিয়ে তাকে বলে, জানেন সব অপরাধীদের মধ্যে একটা বিষয় কমন থাকে, তারা কখনোই পুলিশের সাথে ঝামেলা করতে আসে না। কারণ তারা জানে পুলিশ টিমের মধ্যে কারোর সাথে কারোর সম্পর্ক যতই খারাপ হোক না কেন, যদি টিমের কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুরো ডিপার্টমেন্টই সেখানে ঝাঁপিয়ে পড়ে। তার কথাগুলো শুনে সামন্ত একটু কনফিউজ হয়ে যায়। তখন বৃন্দা বলে, আপনার সাথে আমার শত্রুতা, আপনি আমাকে সবসময় ছোট করার চেষ্টা করেন, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে এখন যে মানুষটা নিখোঁজ সে একজন পুলিশ অফিসারের পরিবারের সদস্য, আর এই কেসে কাজ করতে গিয়ে অন্য একজন পুলিশের লোক আজ হসপিটালে ভর্তি। এরকম একটা কেসের ক্ষেত্রেও আপনি তদন্তে বাধা সৃষ্টি করছেন, প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন, এগুলো সত্যি মেনে নেওয়া যায় না। তার কথাগুলো শুনে সামন্ত ভীষণ ঘাবড়ে যায়। সে বলে, এসব কি বলছেন আপনি, মাথা ঠিক আছে? আমি কেন এসব করতে যাব? তখন বৃন্দা কথা না বাড়িয়ে জাহ্নবীকে ডেকে নিয়ে আসে। তাকে দেখে সামন্তর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন সে জানায় জাহ্নবী শুরু থেকে বৃন্দার হয়ে কাজ করছে। যেদিন সামন্ত জাহ্নবীর সাথে কথা বলতে গিয়েছিল তার পরদিনই জাহ্নবী বৃন্দার সাথে দেখা করতে চায়। গিয়ে তাকে জানায় যে সামন্ত দিদির কেসটা সলভ হতে দিতে চায় না। বৃন্দা তখন তাকে সামন্তর কথা মতো কাজ করতে বলে, আর প্রত্যেকটা কাজের আপডেট তাকে জানাতে বলে। সেই কথা মতো জাহ্নবী এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। এত কিছু শোনার পরও সামন্ত নিজের দোষ স্বীকার করতে চায় না। তখন বৃন্দা বলে, অস্বীকার করে কোনো লাভ নেই। জগার কাছ থেকে যে রমিতের কোটটা আপনি খুলে এনেছেন এবং সেটা নিজের বাড়িতে লুকিয়ে রেখেছেন তার প্রমাণ আমার কাছে আছে। আসলে জাহ্নবী ভেবেছিল হয়তো সামন্তই জগাকে খুন করেছে, তাই সে বৃন্দাকে গিয়ে বিষয়টা জানায়। তবে সামন্ত আসলে সেদিন জগার কোনো ক্ষতি করতে চায়নি, সে গিয়েছিল ওই কোটটা খুলে আনতে, যাতে রমিতের ব্যাপারে কোনো ইনফরমেশন না পাওয়া যায়। তবে সে যেভাবে ধরা পড়ে যাবে এটা সামন্ত কখনোই কল্পনাও করেনি। তো এখন যেহেতু ধরা পড়েই গেছে তাই আর সে কোনো কথা বাড়ায় না, আর বৃন্দাও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, কারণ এতে সামন্তর ক্যারিয়ার এবং মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। সামন্ত তখন নিজের ভুল বুঝতে পেরে আর একটা শব্দও করে না। এরপর বৃন্দা দিদির সব বন্ধুদের ডেকে এনে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তাদের সাথে জয়ও ছিল। এত চালাক মানুষ হওয়া সত্ত্বেও তাকে এভাবে ফেসে যেতে হবে এটা জয় ভাবতেও পারেনি। বৃন্দা তাকে বলে, জগা সাদিকের ব্যাপারে দুজন মানুষ জানতো, আপনি আর রমিত সেন। এতটুকু শুনে জয় বলে ওঠে, যেহেতু আমরা দুজন জানতাম তাহলে সন্দেহ শুধু আমার উপর করা হচ্ছে কেন? রবি তো এসব করতে পারে। তখন বৃন্দা বলে, আপনাকে সন্দেহ করার কারণ হচ্ছে আপনি এদের দুজনের পাশাপাশি আর একজন এক্সট্রা মানুষকে চিনতেন, সেটা হচ্ছে বান্টি। এ কথা শুনে জয়ের মুখে ভয়ের চাপ ভেসে ওঠে। তখন বৃন্দা বান্টিকে তার সামনে নিয়ে আসে। জয় বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। যাই হোক, বৃন্দা তাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তাদের ইকুয়েলেশন করে সত্যিটা জিজ্ঞাসা করার জন্য। একটা পর্যায়ে অহনা ফাইনালি স্বীকার করে নেয় যে সেই রাতে তাদের কারণেই দিদি মারা গেছে। এই কথাটা শুনে বৃন্দা নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে ওয়াশরুমে গিয়ে পাগলের মতো কান্না করতে শুরু করে। তার একমাত্র চোখের মণিটাকেও কেড়ে নিয়েছে শকুনেরা। কিভাবে সামলাবে সে নিজেকে? তবুও পুরো ঘটনা জানার কৌতূহলে সে কোনো মতে নিজেকে সামলে বাইরে বেরিয়ে আসে। এরপর অহনাকে শুরু থেকে সব কিছু খুলে বলতে বলে। তখন অহনা সব ঘটনা ডিটেলসে বলতে শুরু করে। সেদিন পার্টিতে গিয়ে দিতির রমিতের সাথে অনেক গল্প করছিল, সেটা দেখে সুদীপ সহ্য করতে পারে না। এরপর যখন দিতিরা সবাই ডান্স করায় ব্যস্ত ছিল
তখনই বিশাল সুযোগ বুঝে রেশমি আর রমিতের জন্য ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আসে। বিশালের শুরু থেকেই রেশমির উপরে নজর ছিল। সে রেশমির সাথে কুকর্ম করার জন্য তার ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দেয়। তবে ভুলবশত এই ড্রাগ মেশানো মদটা খেয়ে ফেলে রমিত, আর সেটা খাওয়ার সাথে সাথেই তার মাথা ঘুরতে শুরু করে। ড্রাগটা অনেক বেশি স্ট্রং ছিল। এটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মানুষ সেন্সলেস হয়ে যায় আর পূর্বের সব কিছু ভুলে যায়। তো বিশালরা প্রথমে বুঝতে পারে না রমিত ভুলবশত ওই মদটা খেয়ে ফেলেছে। যখন পার্টি শেষে বড়রা সবাই বেরিয়ে যেতে শুরু করে তখন বিশাল ঝামেলাটা বুঝতে পারে। তবে এটা নিয়ে তাদের বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না, কারণ এই ড্রাগসে তো আর মানুষ মারা যায় না, খুব বেশি হলে আগের কথাগুলো ভুলে যাবে। তারা নিজেদের মতো আনন্দ করতে থাকে। এমন সময় দিদির মনে পড়ে সে মোবাইলটা ভেতরে ফেলে এসেছে, তাই সেটা আনতে আবারও সে ভেতরে চলে যায়। তখন বিশাল আর সুদীপ মিলে ড্রাগ নিচ্ছিল। নেশার ঘরে বিশাল বলে দেয় যে সে রমিতের মদের ভেতরে ড্রাগস মিশিয়েছে। সেটা শুনে দিদি ভীষণ রেগে যায়। সে বিশালকে বকাবকি করে সেখান থেকে বেরিয়ে গিয়ে দেখে ওই ড্রাগের ইফেক্টে রমিত সেন্সলেস হয়ে গেছে। তখন দিদি আবারও ফিরে আসে। সে রাগের মাথায় বিশালকে বলে, তুমি এই কাজটা মোটেও ঠিক করনি। রমিত স্যার সেন্সলেস হয়ে গেছে, যদি ওনার কিছু হয়ে যায় আমি তোমাদের কাউকে ছাড়বো না। এরপর সে বৃন্দাকে বিষয়টা জানানোর জন্য তার ফোন বের করে। সেটা দেখে বিশাল ঘাবড়ে যায়। সে দিদির হাত থেকে ফোনটা কাটতে গেলে দিদি তার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এতে বিশাল খেপে গিয়ে দিদির উপর অ্যাটাক করে। তারা সবাই তখন নেশার ঘরে ছিল, তবুও কোনো মতে অহনা দিদিকে সামলে নেয়। এরই মাঝে সুদীপ হঠাৎ বলে ওঠে, দিদি ডানা গজিয়ে গেছে, আজকে ওকে শিক্ষা দিতে হবে। আসলে রমিতের সাথে দিদিকে দেখে তার মনে অনেক রাগ জমেছিল, আর সেই রাগটা এখন বেরিয়ে আসছিল তার মুখ থেকে। সে দিদির সাথে জোর জবরদস্তি করার কথা ভাবছিল। সেটা শুনে দিদি ভীষণ ঘাবড়ে যায়। সুদীপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, আর দিদি একটু একটু করে পেছনে সরছিল। একটা পর্যায়ে বেচারি পা পিছলে কাঠের টেবিলের উপরে পড়ে যায়, আর তার মাথা টেবিলের কোনায় লেগে ফেটে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। দিদি তৎক্ষণাৎ সেন্সলেস হয়ে যায়, হয়তো মারা গিয়েছিল। সেটা দেখে তার বন্ধুরা খুব ভয় পেয়ে যায়। কোনো উপায় না পেয়ে সুদীপ তাড়াতাড়ি জয়কে ফোন করে বিষয়টা জানায়। এরপর জয়ের কথা মতোই তারা দিদিকে ধরে নিয়ে রমিতের গাড়িতে বসায়। তাদের প্ল্যান ছিল দিদিকে গাড়িতে বসিয়ে গাড়িটা নিয়ে গিয়ে গোল পার্কের ওই এরিয়াতে পার্ক করে সেখান থেকে পালিয়ে যাবে, আর দিদির মার্ডার কেসে ফেসে যাবে রমিত। তো দিদিকে প্রথম সিটে বসানোর পরে তারা দেখে গাড়িটা নিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই, কারণ ড্রাইভিং সিটে তো রমিত বসা। তখন জয়ের কথা মতো তারা দিদিকে গাড়ির ডিক্কিতে শুয়ে দেয়, আর রমিতকে নিয়ে যায় ব্যাক সিটে। এরপর তারা গাড়িটা স্টার্ট দিতেই যাবে, তখনই হঠাৎ পুলিশের সাইরেন শুনে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা পালিয়ে এসেছে দেখে জয় খুব রেগে যায়। এরপর তাদেরকে আবারও পাঠিয়ে দেয় গাড়িটা নিয়ে আসার জন্য। তারা জয়ের কথা মতো আবারও সেখানে গিয়ে গাড়িটা নিয়ে গোল পার্কে চলে আসে। এরপর জয় তাদেরকে নিয়ে রমিতকে আবারও ড্রাইভিং সিটে শিফট করে। এরপর তাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তাড়াহুড়ার কারণে তারা গাড়িটা আনলক অবস্থায় সেখানে ফেলে রেখে যায়, আর একবার চেকও করে না যে ওই গাড়ির ভেতরে দিদির বডিটা আছে কিনা। এটাই কারণ ছিল যে জয় ভেবেছে পুলিশ হয়তো দিদির বডিটা পেয়েও সেটা গায়েব করার নাটক করছে, যাতে আসল আসামিকে ধরতে পারে। কিন্তু সত্যিটা হচ্ছে পুলিশ কখনোই দিদিকে খুঁজে পায়নি। এখন প্রশ্ন হচ্ছে দিদির বডিটা তাহলে কোথায় গেল? সেটার খোঁজ করতে বৃন্দা আবারও গোল পার্কে চলে যায়। একটু দূরে একটা লেক আছে, সেখানে গিয়ে দেখতে পায় রমিত মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে আছে। সেও দিদিকে খোঁজার জন্য ওই জায়গায় গিয়েছিল। বৃন্দার মতো সেও দিদিকে নিয়ে অনেক চিন্তা করছিল। সে বৃন্দাকে জিজ্ঞেস করে, আমরা কি দিদিকে খুঁজে পাবো না? বৃন্দা বলে, 18 দিন হয়ে গেছে, জানি না পাবো কিনা। কথাটা শুনে রমিতের আরও বেশি মন খারাপ হয়ে যায়। এরই মাঝে সুবল নামের সে লোকটার সাথে হঠাৎ করে তাদের দেখা হয়ে যায়। লোকটা বৃন্দাকে বলে, আপনি তো ওই দিন আমার চুরি যাওয়া স্কুটারটা খুঁজে দেওয়ার জন্য তাদেরকে বলে আসলেন, তবুও তো তারা আমার স্কুটারটা খুঁজে দিল না। এখন আমি বাধ্য হয়ে সাইকেল চালাচ্ছি, আমার স্কুটারটাকে আমি খুঁজে পাবো? বৃন্দার মন মানসিকতা তখন ভালো ছিল না, তাই সে লোকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। কিন্তু লোকটা নাছোড়বান্দা, তার নষ্ট হওয়া স্কুটার তাকে খুঁজে দিতেই হবে। কথাটা শুনে রমিতের মনে একটু খটকা লাগে। একটা নষ্ট স্কুটার মানুষ কেন চুরি করবে? সে জিজ্ঞেস করে, এই ঘটনা কবে ঘটেছে? সুবল জানায়, যেদিন ওই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনই ঘটেছে। অর্থাৎ বিজয়ের গাড়িতে যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে সে রাতেই সুবলের স্কুটারটা চুরি হয়েছে। ব্যাপারটা শুনে বৃন্দাও বেশ টেনশনে পড়ে যায়। তাদের মনে হচ্ছিল এই স্কুটার চুরির সাথে কোথাও না কোথাও দিতির গায়েব হওয়ার কোনো সংযোগ আছে। তার আশেপাশের এলাকা ভালোভাবে চেক করতে শুরু করে, কারণ নষ্ট স্কুটার নিয়ে তো বেশি দূরে যাওয়া সম্ভব না। খুঁজতে খুঁজতে তারা ওই লেকের ভেতরেই স্কুটারটা পেয়ে যায়। স্কুটারের সাথে দিদির লাশটা বাঁধা ছিল। সেটা দেখে বৃন্দা আর রমিত কান্নায় ভেঙে পড়ে। লাশটা টেনে উপরে ওঠানোর পর দেখা যায় দিদির হাতের ভেতরে একটা স্মার্ট ওয়াচ আটকে আছে। বৃন্দা বুঝে যায় ওই স্মার্ট ওয়াচটা নিশ্চয়ই খুনির। তাই সে ঘড়ির মালিককে খোঁজার জন্য কেসের সাথে জড়িত সবাইকে থানায় ডেকে পাঠায়। তার সাথে তখন অনন্তও ছিল। এরপর সবার কাছ থেকে ফোনগুলো কালেক্ট করে টেবিলের উপর সাজিয়ে রাখে, আর প্রত্যেকের মোবাইলের ব্লুটুথ অন রাখতে বলে। বিশাল ভয় পাচ্ছিল তার কোনো কুকীর্তি ফাঁস না হয়ে যায়, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন বৃন্দা তাকে বন্দুকের ভয় দেখিয়ে শান্ত করে। এরপর স্মার্ট ওয়াচটা এনে সেটার ব্লুটুথ অন করার সাথে সাথেই বিজয়ের ফোনের সাথে সেটা কানেক্ট হয়, এবং সেখানেই গল্পের আরেক রহস্য ফাঁস হয়। সেদিন কাচের টেবিলের আঘাতে দিদি মারা যায়নি, শুধু সেন্সলেস হয়েছিল। তাকে ডিকির ভেতর ফেলে রেখে যাওয়ার কিছুক্ষণ পর তার সেন্স ফিরে আসে।
যেহেতু গাড়িটা আনলক করা ছিল তাই দিতি গাড়ি থেকে বেরিয়ে আসার সুযোগ পায়। এরপর অনেক কষ্টে সেখান থেকে পালাতে শুরু করে। বিজয় তখন রেশমিকে তার বাবার বাড়ি নামিয়ে দিয়ে নিজেকে বাড়ি ফিরছিল। রাস্তায় হঠাৎ দিতি তার গাড়ির সামনে নিয়ে বসে পড়ে। মেয়েটার এই অবস্থা দেখে বিজয় তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। দ্বিতীয় অবস্থায় বলতে থাকে, আপনি প্লিজ রমিত স্যারকে বাঁচান, সে অনেক অসুস্থ। এই কথাটা শুনে বিজয় নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সব জায়গায় রমিতের নামটা শুনতে শুনতে সে বিরক্ত হয়ে গিয়েছিল। মূলত রমিতকে নিয়েই রেশমির সাথে তার ঝগড়া। সে ভাবতো রেশমি রমিতকে ভালোবাসে, আর এখন দিদির মুখেও সেই একই নামটা শুনছিল সে। এসব নিয়ে ভাবতে ভাবতেই তার মতিভ্রম হয়ে যায়। সে হিংসা আর রাগের বশে দিদির সম্মান হরণের চেষ্টা করে। দিদি কোনো মতে তার হাত থেকে পালাতে চায়, তাকে পুলিশের ভয় দেখায়, কিন্তু বিজয়ের তাতে কিছুই যায় আসে না। সে ওই আহত মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে। এত কিছুর পরও যখন দিদি নরম হচ্ছিল না, তখন বিজয় রাগের মাথায় তার গলা চেপে ধরে, আর মেয়েটা ছটফট করতে করতে সেখানেই মারা যায়। দিদি মারা যাওয়ার পর বিজয় নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তখন আর বুঝে কী লাভ। তাই সে কোনো মতে লাশটা গায়েব করার চেষ্টা করে। পাশেই সুবলের বাড়ি ছিল, সেখান থেকে সে ওই নষ্ট স্কুটারটা তুলে আনে। পাশের একটা বাড়িতে একটা মাছ ধরার জাল ঝুলিয়ে রাখা ছিল, সেটাও নিয়ে আসে। এরপর এই জালটা দিয়ে স্কুটারের সাথে দিদিকে পেঁচিয়ে লেকের ভেতর ফেলে দেয়, যাতে আর কখনোই তার লাশটা ভেসে উপরে উঠতে না পারে। এসব কথা শুনে বৃন্দা আর নিজের রাগ দমিয়ে রাখতে পারে না। সে বিজয়কে বলে, তুমি তো পশুর থেকে অধম। নিজের হিংসার উত্তেজনা মেটানোর জন্য ওই অসহায় আহত মেয়েটাকে পেয়েছিলে, এত নিকৃষ্ট তুমি। বিজয় তখন একাধারে কেঁদেই যাচ্ছিল। সে বুঝে গিয়েছিল নেশার ঘোরে ভয়ঙ্কর এক পাপ করে ফেলেছে সে। কিছু বলার শক্তি তার ছিল না। এরই মাঝে একজন পুলিশ এসে বৃন্দাকে জানায় দিতির গলায় বিজয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তখন বৃন্দা বিজয়কে বলে, বাঁচা গেল, এখন আর আপনাকে ফাঁসি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এ কথা শুনে বিজয় ভয় পেয়ে যায়। সে বলে, না, আমার ফাঁসি হবে না, আমি হতে দেব না। এ কথা বলেই সে হুট করে টেবিল থেকে বৃন্দার আনলক করা পিস্তলটা উঠিয়ে নিয়ে নিজের মাথায় গুলি করে সুইসাইড করে নেয়। চোখের সামনে দৃশ্য দেখে রেশমি সহ সবাই স্তব্ধ হয়ে যায়, তবে বৃন্দার মুখে একটা অদ্ভুত হাসি ছিল। পরদিন দিদির কেসের রায় শোনানো হয় এবং সেখানে রমিতকে বেকসুর খালাস দেয়া হয়। রমিতের পরিবার তখন বুঝতে পারে আসলে সে কোনো অন্যায় করেনি, সে চরিত্রহীন নয়। তবে তার ওয়াইফ এটা নিয়ে চিন্তা করছিল যে রমিত তাকে ক্ষমা করতে পারবে কিনা। এদিকে বৃন্দা দিদির ডেড বডির সৎকার শেষ করে তার পিণ্ড দান করে। নিজ হাতে আদরের মেয়েটাকে এভাবে শেষ করে দিতে হবে, এটা সে কখনোই ভাবেনি। এমন সময় হঠাৎ রমিত এসে তার কাছে একটা বিষয় জানতে চায়। সে জিজ্ঞেস করে, আপনি কি সেদিন ইচ্ছাকৃতভাবে পিস্তলটা আনলক করে রেখেছিলেন? বৃন্দা বলে, হ্যাঁ, কারণ বিজয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ আমাদের হাতে ছিল না। কোর্টে তার স্বীকারোক্তি ম্যানিপুলেট করা কোনো বড় ব্যাপার ছিল না। তাছাড়া 18 দিন পর কারো বডি থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না। ওটা শুধুমাত্র বিজয়কে ভয় দেখানোর একটা কৌশল ছিল, আর সেই ভয়ে বিজয় সেটাই করে যেটা বৃন্দা তাকে দিয়ে করাতে চেয়েছিল। শেষমেশ নিখোঁজ দিদির খোঁজ পাওয়া যায়, আর বৃন্দার মতো এক অসহায় মায়ের সফর শেষ হয়। আসলে অন্যায় এবং মিথ্যার ফল কখনোই ভালো হয় না। কখনো না কখনো সত্যটা সবার সামনে এসে দাঁড়াবেই। তখন সেই সত্যের মুখোমুখি হওয়ার সাহসটা অনেকেরই থাকে না, ঠিক আজকের গল্পের বিজয়ের মতো। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। অপেক্ষায় থাকবো আপনাদের মূল্যবান মন্তব্যের। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।